চ্যাপ্টার ১৭৩ জম্বিফিকেশন। নতুন কোনো বুদ্ধি বের করার আগেই ক্লাইন দেখল আড়ষ্ট হয়ে থাকা মেইনার্ড তার ২ হাত উপরে তুলল। বাতাসের শাঁসা শব্দের মাঝেই মেইনার্ডের দেহটা ক্লাইনের বাঁ দিকে অঝরে ঝাঁপিয়ে পড়ল। আগে হলে এই ধরনের হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতিতে ক্লাইনের রিফ্লেক্স এতটা ভালো ছিল না, তাই এই হামলা এড়ানো তার জন্য কঠিন হতো। হয়তো সে আগেভাগে বুঝতে পারলেও তাকে দ্রুত গড়িয়ে সরে গিয়ে এই চলন্ত লাশের হাত থেকে বাঁচতে হতো। কিন্তু এখন ক্লাইন প্রায় সহজাত প্রবৃত্তি দিয়েই প্রতিক্রিয়া দেখাল। সে তার চকচকে চামড়ার বুট দিয়ে মাটিতে একটা জোরালো ধাক্কা দিল এবং তেরছাভাবে লাফ দিয়ে একটা হাইব্যাক চেয়ারের ওপর উঠে পড়ল। তার প্রমোশন পাওয়ার মাত্র একদিন পার হয়েছে, তাই সে এখনও তার নতুন শক্তি, ক্ষিপ্রতা আর গতির সাথে পুরোপুরি মানিয়ে নিতে পারছিল না। সে ভুল করে একটু বেশি উপরে লাফ দিয়ে ফেলেছিল এবং চেয়ারের একদম উপরের সরু অংশে গিয়ে নামল। সেটা ছিল খুবই পিচ্ছিল আর সরু একটা কিনারা। ক্লাইনের বুকটা ধক করে উঠল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল আর শরীরের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করল। এক মুহূর্তের জন্য সে একটু টলমল করলেও আশ্চর্যজনকভাবে নিজেকে স্থির করে ফেলল, ঠিক যেন একটা কালো বিড়াল তার শরীরের চমৎকার ভারসাম্য দেখাচ্ছে। যখন সে টলমল করছিল তখনই সে তার বাম হাতটা নাড়াল আর হাতের লাঠিটা দিয়ে জম্বিটার পাঁজরে একটা সজোরে বাড়ি মারল। লাঠির এই আঘাতে জম্বিটা তার ভারসাম্য হারিয়ে ফেলল এবং টলতে টলতে কার্পেটের ওপর আছাড় খেয়ে পড়ল। ক্লাইন তখনও চেয়ারের ওপর দাঁড়িয়েই ছিল এবং তার ডান হাত দিয়ে রিভলভারটা খোঁজার চেষ্টা করল। সে চাইছিল খাপ থেকে রিভলভারটা বের করে একটা সিলভার ডেমন হান্টিং বুলেট দিয়ে জম্বিটাকে শেষ করে দিতে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মাথায় পরবর্তী পরিণতির কথা আসল। সে যদি মেম্বার অফ পার্লামেন্ট মেইনার্ডের লাশের গায়ে একটা বড় গর্ত করে ফেলে, তবে সে তার পরিবার বা এই বিষয়ে নজর রাখা অন্যান্য পার্লামেন্ট মেম্বারদের কাছে কি জবাব দেবে? সে কি বলবে যে সে স্রেফ শখের বসে মরা লাশের বুকে গুলি করেছে? চিন্তা করতে করতেই ক্লাইন তার পুলিশের ইউনিফর্মের পকেটে হাত দিল এবং একটা ত্রিকোণ আকৃতির চাকতি অনুভব করল। রেকুইয়েম চার্ম। সে দ্রুত একটা সিদ্ধান্ত নিল। সে দ্বিধা না করে রূপলি সেই চার্মটা বের করল এবং হার্মিস ভাষায় নিচু স্বরে বলল, ক্রিমসন। মন্ত্রটা ঘরের ভেতর প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই চার্মটা থেকে একটা শান্তিময় আভা বের হতে শুরু করল। ক্লাইন দ্রুত তার আধ্যাত্মিক শক্তি চার্মটার ভেতরে ঢুকিয়ে দিল এবং ওটা জম্বি মেইনার্ডের দিকে ছুঁড়ে মারল, যে তখনও উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। একটা শীতল নীল আগুন জ্বলে উঠল এবং ত্রিকোণ চাকতিটাকে ঘিরে ধরল। খুব দ্রুত একটা প্রশান্ত আর কোমল কালো আভা ছড়িয়ে পড়ল, যা মনের সব উদ্বেগ আর দুশ্চিন্তা মুছে দিতে পারে। জম্বি মেনার্ড সেখানেই থেমে গেল এবং ফ্যালফ্যাল করে মেঝের দিকে তাকিয়ে রইল। তার মুখ থেকে লালা গড়িয়ে কার্পেটে পড়ছিল। ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং ঠিক করল সে এবার তার কাছে থাকা জিনিসপত্র বের করে একটা পবিত্র করার রিচুয়াল শুরু করবে। কিন্তু হঠাৎ করেই মেইনার্ড আবার একটা গোঙানি দিয়ে উঠল এবং তার শূন্য দৃষ্টি আবার ক্লাইনের ইউনিফর্মের বাম পকেটের দিকে স্থির হল। সর্বনাশ! ক্লাইন এক লাফে চেয়ারের ওপর থেকে জানালা ঘেঁষা লেজের ওপর গিয়ে নামল। ঠিক সেই মুহূর্তেই সে চেয়ারটা ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেল। ক্লাইনের হাতে আর কোনো উপায় ছিল না, সে এবার একটা চারকোনা রূপলি চাকতি বের করল। স্ল্যাম্বার চার্ম। শুধু যে জীবিতদের গভীর ঘুমে পাঠানো যায় তা নয়, মৃতরাও এক ধরনের চিরস্থায়ী ঘুমে থাকে এবং বিশেষ কোনো কারণ ছাড়া তাদের ঘুম ভাঙে না। রহস্যবিদ্যার কিছু বইতে জম্বিদের সম্পর্কে এমন বর্ণনাও আছে যে তারা দিনের বেলা ঘুমায় আর রাতে জেগে ওঠে। ক্রিমসন। ক্লাইন আবার হার্মিস ভাষায় মন্ত্রটা উচ্চারণ করল। সে ঠিক করে নিয়েছিল যদি এবারও কাজ না হয় তবে সে পরিণতির কথা না ভেবেই তার রিভলভার দিয়ে গুলি করবে। নিজে বেঁচে না থাকলে পরের সমস্যা নিয়ে ভেবে কী লাভ? হাতের তালুতে রূপলি চাকতিটা ঠান্ডা হয়ে আসার সাথে সাথে ক্লাইন তার আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করল এবং ওটা ছুঁড়ে মারল। একটা গাঢ় লাল শিখা তার চোখের সামনে জ্বলে উঠল এবং ঘরে একটা হালকা বিস্ফোরণের শব্দ শোনা গেল। একটা কোমল শক্তি ছড়িয়ে পড়ল, যা সব প্রাণীর মনে এক ধরনের ক্লান্তি নিয়ে আসে। জম্বি মেইনার্ড চেয়ারটা ধরে মাত্র উঠে দাঁড়িয়েছিল, তখনই সে টলতে শুরু করল। তার চোখ দুটো বন্ধ হয়ে গেল এবং সে ধপাস করে পিছন দিকে পড়ে গেল। যা ঘটে গেল তারপর ক্লাইন আর ঢিলেমি দেওয়ার সাহস করল না। সে দ্রুত নাইট ভ্যানিলা, স্ল্যাম্বার ফ্লাওয়ার আর ক্যামোমাইল থেকে তৈরি অ্যামান্থা এক্সট্র্যাক্ট বের করল। সেই সাথে ড্রাগো গাছের ছাল আর মুন ফ্লাওয়ার থেকে তৈরি ফুল মুন অ্যাসেন্স অয়েলও বের করল। সে খুব তাড়াতাড়ি একটা ছোট যজ্ঞবেদী বা আল্টার বানিয়ে ফেলল। এরপর সে হোলি নাইট পাউডারের সাহায্যে আল্টার আর ঘুমিয়ে থাকা জম্বি মেইনার্ডকে ঘিরে একটা আধ্যাত্মিক দেওয়াল তৈরি করে ফেলল। মনে মনে মন্ত্র পড়ে ৩টা মোমবাতি জ্বালানোর পর সে আগুনের শিখার ওপর কয়েক ফোঁটা এসেন্স অয়েল আর বিভিন্ন গুঁড়ো ছিটিয়ে দিল। ক্লাইন এক পা পিছিয়ে গেল এবং সতর্কভাবে জম্বি মেইনার্ডের দিকে তাকাল। তারপর সে হার্মিস ভাষায় বলতে শুরু করল, মহাকাশের চেয়েও উঁচুতে এবং অনন্তকালের চেয়েও চিরস্থায়ী যে সত্তা, সেই অ্যাভারনাইট গডেস, আমি তোমার পবিত্র করুণার জন্য প্রার্থনা করছি।
আমি প্রার্থনা করছি তুমি তোমার এই অনুগত প্রহরীর দিকে তাকাও। আমি লাল আভার শক্তির জন্য প্রার্থনা করছি। আমি ঘুম আর নিস্তব্ধতার শক্তির জন্য প্রার্থনা করছি। আমি প্রার্থনা করছি তুমি আমার চারপাশের এই অপবিত্র সত্তাটিকে পবিত্র করো, যাকে একসময় মিস্টার জন মেইনার্ড বলা হতো। মুনফ্লাওয়ার, লাল চাঁদের এই ঔষধি, দয়া করে আমার মন্ত্রে তোমার শক্তি দান করো। স্লাম্বার ফ্লাওয়ার, লাল চাঁদের এই ঔষধি, দয়া করে আমার মন্ত্রে তোমার শক্তি দান করো। আধ্যাত্মিক দেওয়ালের ভেতরে যেন মাঝরাতের এক হালকা বাতাস বয়ে গেল। জম্বি মেইনার্ডের শরীর থেকে একটা পাতলা কালো ধোঁয়া বের হতে শুরু করল। সবকিছু শান্ত হয়ে আসার পর ক্লায়েন্ট তার স্পিরিট ভিশন আর গণনা ব্যবহার করে বারবার নিশ্চিত হল যে জম্বিটা আর জেগে উঠবে না। ফলাফল দেখে তার দুশ্চিন্তা কিছুটা কমল। সে তার রিচুয়াল শেষ করল এবং আধ্যাত্মিক দেওয়ালটা সরিয়ে দিল। ও হঠাৎ করে আবার বেঁচে উঠতে গেল কেন? কার্পেটে পড়ে থাকা মেইনার্ডের লাশের সামনে দাঁড়িয়ে ক্লায়েন্ট বিড়বিড় করল। সে ভুরু কুঁচকে লাশটার দিকে তাকিয়ে রইল। যে কোনো হাই লেভেল আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মানুষের জন্য কোনো মৃতদেহ আবার জেগে উঠবে কি না তা বোঝা খুব সহজ, আর ক্লায়েন্ট তো একজন সিয়ার বা গণক। তার প্রায়ই এই ধরনের ব্যাপারে আগেভাগে আভাস পাওয়ার কথা, কিন্তু এবারের ঘটনাটা তাকে পুরোপুরি অবাক করে দিয়েছে। যদি না এখানে অন্য কোনো রহস্যময় প্রভাব কাজ করে, ঠিক যেমনটা সেই ক্লাউনটার সাথে হয়েছিল। ক্লায়েন্ট মনে মনে পুরো দৃশ্যটা আবার চিন্তা করল এবং একটা সমস্যা বুঝতে পারল। জম্বি মেইনার্ড বারবার তার ইউনিফর্মের বাম পকেটের ওপর হামলা করার চেষ্টা করছিল। বাম পকেট? ক্লায়েন্ট তার হাতের কালো লাঠিটা ডান হাতে নিল এবং বাম হাত দিয়ে পকেটে হাত দিল। সে ভেতর থেকে সেই প্রাচীন তামার বাঁশিটা বের করল। সেই তামার বাঁশিটার গায়ে অনেক রহস্যময় কারুকাজ করা ছিল, যা দিয়ে আজিকের বার্তাবাহককে ডাকা হয়। এই তামার বাঁশিটাই কি মেইনার্ডকে জম্বি বানিয়ে দিয়েছিল? এটা হতেও পারে। যদি মিস্টার আজিক মৃত্যুর দেবতার বংশধর নাও হন, তবুও মৃত্যুর সাথে তার নিশ্চিতভাবে কোনো যোগাযোগ আছে। তার সাথে থাকা জিনিসের এমন প্রভাব থাকাটা বেশ যুক্তিযুক্ত। ক্লায়েন্ট মাথা নেড়ে ভাবল। সে একটা তামার পয়সা বের করল এবং নিজের ধারণার ওপর একটা ছোট গণনা করল। যেহেতু সে ঘটনার জায়গাতেই ছিল এবং তার কাছে সব তথ্য ছিল, তাই সে খুব দ্রুত একটা উত্তর পেয়ে গেল। তামার পয়সাটা তার হাতের তালুতে পড়ল এবং সেটার ওপরের দিকটা দেখা যাচ্ছিল। তার মানে তার ধারণাই ঠিক। মিস্টার আজিক তো আমাকে একবারও সতর্ক করলেন না যে এমন কিছু হতে পারে। যাই হোক, তার তো স্মৃতিভ্রম হয়েছে, তাই এটা ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া তামার বাঁশিটা যখন তার কাছে ছিল, তখন হয়তো এর কোনো নেতিবাচক প্রভাব ছিল না। হয়তো সেটা মিস্টার আজিকের প্রভাবে দমেছিল। ক্লায়েন্ট মনে মনে ঠিক করে নিল যে সে যখন কবরস্থান বা প্রাচীন কোনো প্রাসাদে যাবে যেখানে ভূতের উপদ্রব বেশি হতে পারে, তখন সে সাথে করে এই বাঁশিটা নেবে না। নইলে সে নিজেই নিজের বিপদ ডেকে আনবে। ক্লায়েন্ট মনে মনে একটা নোট করে রাখল। সে কোনো কষ্ট ছাড়াই নগ্ন মেইনার্ডকে বিছানায় তুলে রাখল। লাঠির আঘাতে লাশের গায়ে যে দাগ পড়েছিল, সেটা দেখে ক্লায়েন্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। সে সাদা কাপড় দিয়ে লাশটা ঢেকে দিল এবং ভাব দেখাল যেন সে কিছুই লক্ষ্য করেনি। এই সমস্যাটা নিয়ে পুলিশ বিভাগ মাথা ঘামাক। ওহ, আর আমি যে 2টা চার্ম ব্যবহার করলাম সেটা তো এই মিশনের খরচ হিসেবে ধরা হবে, তাই আমি টাকা ফেরত পাব। গোজগাজ করতে করতে সে ভাবল। তারপর সে ছবিটা হাতে নিল এবং দরজার তালা খুলল। দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল এবং ক্লায়েন্ট দেখল ইন্সপেক্টর টোল বাইরে পাহারা দিচ্ছেন যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। ভেতরে কি হচ্ছিল? টোল দ্বিধা আর উদ্বেগের সাথে জিজ্ঞাসা করলেন। তিনি ঘরের ভেতর থেকে কিছু একটা হওয়ার শব্দ শুনতে পাচ্ছিলেন। ক্লায়েন্ট হাসল এবং একটু বাড়িয়ে বলল, মেম্বার অফ পার্লামেন্ট মেইনার্ড আবার বেঁচে উঠেছিলেন এবং আমাকে একটা প্যাশনেট আলিঙ্গন করার চেষ্টা করছিলেন। দয়া করে এমন রসিকতা করবেন না। টোল বিরক্ত হয়ে ঘরের ভেতরের দিকে তাকালেন। এত সিরিয়াস হচ্ছেন কেন? ক্লায়েন্ট তার 2 হাত বাড়িয়ে বলল, অজানা কোনো কারণে মেইনার্ড জম্বি হয়ে গিয়েছিলেন, ঠিক যেন ভুতুড়ে গল্পের মতো। ভাগ্য ভালো যে আমি তখনও যাইনি, তাই আমি রিচুয়াল করে তাকে পবিত্র করেছি যাতে সে আবার তার চিরঘুমে ফিরে যায়। এটার সাথে কি তার মৃত্যুর কারণের কোনো সম্পর্ক আছে? টোল গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন। আমি আপনাকে এটার উত্তর দিতে পারব না। আমি নিজেও জানি না সমস্যাটা কোথায়। আপনি তো জানেন আমাদের এই লাইনে অনেক অমীমাংসিত ঘটনা ঘটে, ক্লায়েন্ট বলল। তারপর সে তার হাতের ছবিটার দিকে তাকিয়ে বলল, যখন আমি আত্মার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তখন আমি মেইনার্ডের মৃত্যুর দৃশ্যটা দেখেছি। তিনি এই মহিলার সাথে এমন কিছু করছিলেন যা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই হওয়া উচিত। আর ঠিক আনন্দের চরম মুহূর্তে তিনি তার বুকে হাত দিয়ে ধরলেন যেখানে হৃৎপিণ্ড থাকে। আপনি কি বলতে চাইছেন যে ওটাই তার মৃত্যুর কারণ? টোল তাকে একটা অদ্ভুত ইশারা দিয়ে চোখের টিপ দিলেন। তাত্ত্বিকভাবে হ্যাঁ, কিন্তু আপনাদের ময়নাতদন্তের জন্য অপেক্ষা করা উচিত। ক্লায়েন্ট ছবিটা ইন্সপেক্টর টোলের হাতে দিল। টোল ছবিটার দিকে একবার তাকিয়েই চিৎকার করে উঠলেন, ম্যাডাম শ্যারন। ক্লায়েন্ট অবাক হয়ে তার দিকে তাকাল। তিনি কি খুব বিখ্যাত? হ্যাঁ, তার চেহারা আর শরীরের গঠন দেখে তো মনে হচ্ছে তিনি বেশ বিখ্যাতই হবেন। ক্লায়েন্ট মনে মনে ভাবল। টোল চারপাশে একবার তাকিয়ে একটু উত্তেজিত হয়ে তার পরিচয় দিলেন,
ম্যাডাম শ্যারন হচ্ছেন টিনজেন সিটির সবচেয়ে সুন্দরী বিধবা। সমাজের বড় বড় আসরে তাকে পাওয়ার জন্য সবাই পাগল থাকে। তিনি ব্যারন ক্ষয়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তিনি বিধবা হয়ে গেছেন। নতুন ধনী ব্যবসায়ী আর অভিজাতদের মধ্যে তিনি খুব জনপ্রিয়। কনজারভেটিভ পার্টি আর নিউ পার্টি দুই পক্ষই তাকে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। গুজব আছে যে তিনি আর তার সৎ ছেলে মানে বর্তমান ব্যারন ক্ষয় ব্যাকল্যান্ডের অনেক বড় বড় অফিসার আর অভিজাতদের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। তিনি অনেক প্রভাবশালী একজন নারী। ভাবতেই পারছি না মেম্বার অফ পার্লামেন্ট মেনার্ডের সাথে তার এমন সম্পর্ক ছিল। সহজ কথায় বললে তিনি একজন অসাধারণ প্রভাবশালী নারী। ক্লাইন মনে মনে সিদ্ধান্ত নিল। সে ঘুরে দাঁড়িয়ে ঘরের ভেতর নির্দেশ করল, পরের অংশটা আমার কাজের মধ্যে পড়ে না। আপনারা ম্যাডাম শ্যারনকে কিভাবে জেরা করবেন সেটা আমার দেখার বিষয় না। আর হ্যাঁ, পবিত্র করার আগে আমি মেইনার্ডকে একটা লাঠি দিয়ে বাড়ি মেরেছিলাম। আপনাদের ওটা নিয়ে একটা কৈফিয়ত তৈরি করে নিতে হবে।